তো বন্ধুরা ফিরে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন আগে ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিও বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করা হবে। চলুন আগে ভিডিওটা দেখে আসি। হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। কবচ প্রত্যাহার বিপাকে এবার অর্জুনও গুলি চালানোর মামলায় এবার বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং। এফআইআর খারিজের আবেদন মামলা অর্জুনের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। সিট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। 26/3/2025 জগদ্দল ও ভাটপাড়ায় জোড়া বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই দিন রাতে অর্জুন সিং এর বাড়ি ভাটপাড়ার মজদুর ভবনের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। যে ঘটনার সময় আগ্নেয়াস্ত্র সহ অর্জুন সিং উপস্থিত ছিল নিজে। সেদিন ঠিক কি হয়েছিল তা জানতে প্রথমে বৃহস্পতিবার সকালে নোটিশ দিয়ে জগদ্দল থানায় ডাকা হয় বিজেপি নেতা অর্জুন সিংকে, কিন্তু তিনি হাজির হননি। দুপুরে ফের নোটিশ পাঠানো হয়, কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে জগদ্দলে অশান্তির সময় ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। পুলিশের দাবি, প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি তার লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করেননি। না, উনি বন্দুক নিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু গুলি চালাননি, ক্যাপ ফাটাচ্ছিলেন। তা আপনি যদি গুলি না চালিয়ে থাকেন, আপনার লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে সেই রাতে যদি গুলি না ছুঁড়ে থাকে, গুলি না চলে থাকে, তাহলে বারংবার জগদ্দল থানা, পরের দিন বারংবার জগদ্দল থানা আপনাকে ডেকে পাঠানোর পরে আপনি হাজিরা এড়িয়েছিলেন কোন দুঃখে? আর কেবল হাজিরা এড়ানো নয়, সেই দিন রাতে আপনি ভাটপাড়া ছেড়ে কলকাতা ছেড়ে কেন পালিয়ে গিয়েছিলেন পাটনাতে? অর্জুন সিং তার আইনজীবী মারফত পুলিশকে জানিয়েছেন দলের কাজে তিনি পাটনায় রয়েছেন। আমি এখন উপস্থিত নেই, আমি একটু পার্টির কাজে অন্য জায়গায় বেরিয়েছি, এই জন্যই আমি পার্সোনালি উপস্থিত থাকতে পারবো। ভাবুন তাহলে, ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলা এখান থেকে পালিয়ে গেছে কেন? উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে। শুধু আমি ওখানে উপস্থিত নেই, কিন্তু আমার লয়ার মাধ্যমে আমি যে আর্মসের লাইসেন্স ব্যাপারে যেটা চেয়েছে সবটাই দেব, অসুবিধা কিছু নেই। অর্জুন গ্রেফতার হবেই, আজ হোক কাল হোক পরশু হোক। অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না, যারাই আসছে তারা কিন্তু ভুল করছে অর্জুনের পাশে এসে দাঁড়িয়ে। কে আর বাঁচাবে অর্জুনকে? অর্জুনের রথের সারথীর রক্ষা কবচ তো গতকাল মায়ের ভোগে চলে গিয়েছে। তিনি এখন আমার যাওয়ার সময় হলো, বিদায় দাও আমাকে গান ধরেছে। নিজে তো অপরাধ করেছে, তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র ভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং পশ্চিমবাংলায় রাজনৈতিক জমি তৈরি করার জন্য এই অর্জুন সিং, রাকেশ সিংদের মতো ভুইফোর, গুটকাখোর, বহিরাগত বিহারীদের এই পশ্চিমবাংলার মাটিতে মদত দিয়ে এবং শেল্টার দিয়ে এই শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতারা শান্ত বাংলার মাটিকে অশান্ত করেছে। আর তার সঙ্গে যোগ হয়েছে আরএসএস, বজরং দল, হিন্দু মহাসভা, গোরক্ষক, মাতব্বর, এই পারিজাত গাঙ্গুলিদের মতো ছিচকেরা, যারা বারংবার ধর্মীয় উস্কানি ও প্ররোচনা দিয়ে শান্ত বাংলাকে অশান্ত করছে, দাঙ্গা লাগাচ্ছে এবং ভারতবর্ষের কাছে এই গরিমাযুক্ত আমার সোনার বাংলাকে বদনাম করছে। ক্ষমতার লোভে মির্জাফর যেমন নিজের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, এই গাদ্দাররা তেমন কেবলমাত্র গদির লোভে বাংলার মাটির সঙ্গে বেইমানি করছে। গতকাল কলকাতা হাইকোর্ট যে রায়দান করেছে, সেই রায়দান যদি আরো 6 মাস আগে হতো, তাহলে মোথাবাড়ি, বেলডাঙ্গা, মেটিয়াবুরুজ, কাকদ্বীপের মতো এই সমস্ত টুকরো টুকরো অশান্তির ছবি এই পশ্চিমবাংলার মানুষকে দেখতে হতো না, এই পশ্চিমবাংলার মাটিকে দেখতে হতো না। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি তল্পি বাহকতা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের এক অংশের বিচারপতি যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা ও বিরোধী দলের একাধিক নেতাকে রক্ষা কবচ দিয়ে তাদের মামলার উপরে স্টে অর্ডার করে এফআইআর নেওয়া যাবে না এমন নির্দেশ জারি করে দিয়ে তাদেরকে যেভাবে ধর্মের সার করে দিয়ে বাংলার রাজপথে ছেড়ে দিয়েছিল, তার ফলশ্রুতি হিসাবে একের পর এক জায়গায় টুকরো টুকরো দাঙ্গার ছবি দেখা গিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ছবি দেখা গিয়েছে। তা হতে পারে নদিয়ার সরস্বতী মূর্তি ভাঙা, বা তা হতে পারে কাকদ্বীপের কালী মূর্তি ভাঙা। প্রত্যেকটা ঘটনায় পরবর্তী সময় যারা মূল অভিযুক্ত হিসাবে প্রমাণিত হয়েছে, তারা কেউ ভারতীয় জনতা পার্টির কর্মী, কেউ ভারতীয় জনতা পার্টির সদস্য। কিন্তু প্রত্যেকটা ঘটনার প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি ও রাজ্যের বিরোধী দলনেতা একটা সম্প্রদায়কে পরিকল্পিতভাবে দাগিয়ে দিয়ে সেই সম্প্রদায়কে দিনের পর দিন হীনমন্যতার দিকে ঠেলে দিয়েছে। আজ দেখলাম একটা নিউজ চ্যানেল কাকদ্বীপের কালীমূর্তি ভাঙা নারায়ণ হালদারের বাবার ইন্টারভিউ নিচ্ছে এবং তিনি নারায়ণ হালদার, তার পুত্র যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো রকম যুক্ত নয়, ঘুরিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের যোগসূত্র সংবাদ মাধ্যমকে জানাচ্ছে। কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই নারায়ণ হালদারের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মিটিংয়ে উপস্থিত থাকার স্বতঃস্ফূর্ত ছবি ঘুরে বেড়াচ্ছে। দেখুন এই ছবি, নারায়ণ হালদার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আছে, যা সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ছবি নারায়ণ হালদারের বাবার সেখানে ভারতীয় জনতা পার্টির বুলির ওপরে বস্তা বস্তা গ্যামাক্সিন ঢেলে দিয়েছে। পশ্চিমবাংলা
বাংলার প্রত্যেকটা প্রান্তে মোথাবাড়ি থেকে মেটিয়াবুরুজ, বেলডাঙ্গা থেকে কাকদ্বীপ যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তাতে হয় ভারতীয় জনতা পার্টি, নয় আরএসএস, নয় বজরং দল, নয় গোরক্ষক মাতব্বররা জড়িত আছে। শুনলাম কেরল সরকার নাকি আরএসএস নামক ধর্মীয় উগ্র নন অর্গানাইজেশন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কর্ণাটক সরকারও নাকি সেই পথে হাঁটার চিন্তা ভাবনা করছে। আর আমরা তো জানি আমাদের এই সোনার পশ্চিমবাংলা এক সময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে, দিশা দেখিয়েছে। তাই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কাছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের আবেদন থাকবে এই আরএসএস, বজরং দল, হিন্দু মহাসভার মতো উগ্র সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলার মাটিকে শান্ত রাখার যেন তারা পূর্ণ প্রয়াস নেয় কেরল কর্ণাটকের পথে। আমার বিরুদ্ধে প্রত্যেক দিন মামলা হোক, প্রতিটা থানায় মামলা হোক। তারপরে এই অর্জুন সিং আবার যখন তার বিরুদ্ধে মামলা হলো একাধিক থানায়, তখন তিনি কি করলেন? তিনি শুভেন্দু অধিকারীর, অর্থাৎ আরেকটা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তার পার্সোনাল কারে করে পালালেন। আচ্ছা, যে ব্যক্তি তিনি প্রাক্তন হয়ে যান, তিনি প্রাক্তন এমপি হয়ে যান বা প্রাক্তন বিধায়ক হয়ে যান, দল কি তার কোনো ক্ষমতা দেন এবং পার্টির কোনো গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য তাকে অন্য দেশে বা অন্য রাজ্যে পাঠান? এটা প্রশ্নটা থাকলো গঙ্গাপুর টিভির সদস্যদের কাছে। এই প্রশ্নটা থাকলো, আপনারা এর নির্বাচন করবেন এবং ভাববেন, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। তো বন্ধুরা, এই সমস্ত দাঙ্গাবাজ নেতারা তারা ভালো করে জানে অর্জুন সিং যখন মুসলিমদের বিরুদ্ধে কথা বলে তখন সে আগে পিছু ভাবে না। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো মূলত তার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য আমাদের পশ্চিমবাংলার পুলিশ বুঝতে পেরে গেছেন যে এই সমস্ত অর্জুন সিংয়ের মতো যত দাঙ্গাবাজ নেতা নেত্রী রয়েছে, এদের মূলত উদ্দেশ্য হচ্ছে শান্ত দেশে অশান্তের বীজ বানাবার। তো বন্ধুরা, এই সমস্ত নেতা নাগরিকগুলো আগে এদেরকে ইলেকশন কমিশনার যদি এদের বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে এরা যদি বা ঘোরা চলাফেরা করে স্বাধীনভাবে, তাহলে স্বচ্ছভাবে ভোট হবে বলে মনে না। আগে হচ্ছে ক্রিমিনাল যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়, যারা সমাজের জন্য ক্ষতিকারক, তাদেরকে আগে তাদের বিরুদ্ধে সুমোটো মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখা উচিত। তারপরে স্বচ্ছভাবে নির্বাচন করা আমার মনে হয় এটা ঠিক হবে। তা চলুন, এবারে হচ্ছে অর্জুন সিং এর যে বাড়বাড়ন্ত, তিনি যে বলেছিলেন, প্রথমে বলেছিলেন যে আমার বিরুদ্ধে এফআইআর করতে পারে এবং করলে ডাকলে আমি যাব। পুলিশ, তার কাছে যেতে হবে না, পুলিশ আপনার বাড়ি চলে এসেছে আর আপনি পালিয়েছেন। এবার দেখার পালা বন্ধুরা যে কবে অর্জুন সিং গ্রেপ্তার হয়। তা এটার জন্য আমরা অপেক্ষায় থাকব। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা গঙ্গাপুর টিভির চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা গঙ্গাপুর টিভির চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।